এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শেষমেশ এজন্য ওই মেয়েকেই আমার ছেলের বউ বানাবে তুমি? ওই মেয়েকে কোন দিক দিয়ে আমার ছেলের সাথে মানাবে বলো তুমি? এটা কেমন সিদ্ধান্ত তোমার? সাথীর এমন কর্কশ গলায় কথাগুলো শুনে রাগী চোখে তাকালেন নিহাত, চেঁচিয়ে বললেন, আমি যা করেছি বেশ করেছি। আরবের মতো মেয়ে তো প্রতিটা মানুষ চাইবে তার ছেলের বউ হোক, কিন্তু তোমার এতে এত সমস্যা কিসের? সাথী রাগে কাঁপতে কাঁপতে বলেন, ওই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানি না আর মানবও না। আমি এই বিয়ে কিছুতেই হতে দিব না। নিহাত উঠে দাঁড়ালেন, স্ত্রীর দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলেন, তুমি মানো বা না মানো, জায়ানের সাথে আরবেরই বিয়ে হবে, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আর তোমার এটা ভালো না লাগলেও তুমি নিজের রাস্তা মেপে নিতে পারো। অনেক স্বাধীনতা দিয়েছি তোমায়। আমার ছেলে মেয়েদের বিষয়ে সকল সিদ্ধান্ত তুমি নিতে, আমি কিছু বলতাম না। তবে আজ আমি যা বলেছি তা করব, সেটা সবার ভালোর জন্য। আরামের মতো এমন একটা লক্ষ্মী মেয়ে আমার ছেলের বউ হবে, এটা ভেবেই আমার গর্বে বুক ফুলে যাচ্ছে। এখন শুধু মিলের সাথে কথা বলবো সন্ধ্যায়, আর আরবি রাজি হলেই হলো। আমি জানি আরবি আমার কথা ফেলবে না, মেয়েটা বড্ড আদুরে। নিহাত সাহেব কথাগুলো বলে রুম ত্যাগ করলেন, আর সাথী রাগে ফুঁসতে লাগলেন বিছানায় এক কোণে বসে বসে। সন্ধ্যা 7টা। মিহানের পরিবারের সবাই বেশ স্তব্ধ হয়ে বসে আছে। আজ অফিস থেকে ইফতি আর জায়ানকে তাড়াতাড়ি আসতে বলেছে, কিন্তু জায়ান আসেনি। এত জোরাজুরি করেও আনতে পারেনি ইফতি জায়ানকে, তাই ইফতি একাই চলে এসেছে। নিহাত সাহেব আজ অফিসে যাননি, আর হঠাৎ ওদের অফিস থেকে তাড়াতাড়ি আসতে বলায় বেশ অবাকই হয়েছে ইফতি। তাই তো জলদি বাড়িতে ফিরেছে। কিন্তু বাড়িতে ফিরে যখন নিহাত সাহেব একটু আগে যেই কথা উল্লেখ করেছে তাতে যেন ইফতি সহ ওর পুরো পরিবার বিস্মিত হয়ে গিয়েছে। মিহান অবাকে রেশ ধরেই বলল, ভাই তুমি ভেবে বলছো সব? নিহাত সাহেব হেসে বলেন, আমি ভেবেছি বহুদিন ধরে, শুধু ভেবেই গিয়েছি। অবশেষে আজ ভাবনা শেষ করে তারপরেই তোর কাছে আসলাম। প্লিজ না করবি না। আরবের মতো একটা লক্ষ্মী মেয়েকে আমি নির্দ্বিধায় আমার ছেলের বউ বানাবো। মিলি ইতস্তত ভাবে বলেন, কিন্তু ভাইজান সব ঠিক আছে, তবে আমাদের কাছে আরবি থাকবে ঠিক আছে, কিন্তু আরবির মার সাথে কথা বলতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে আরবির সিদ্ধান্ত নিতে হবে। নিহান সাহেব বসা থেকে উঠে দাঁড়ালেন। নতমস্তকে দাঁড়িয়ে এতক্ষণ সবটা শুনছিল আরবি। বিস্ময় কি রিয়াকশন দিবে সব যেন ভুলে গিয়েছিল। আজ আচমকা যেন নিহাত সাহেব লোকটা ওর জন্য হাত চাইবে। কসমিন কালেও ভাবেনি আরবি। ও কি ঠিক শুনলো না ভুল, বাস্তবে দেখছে না কল্পনা, সেটাও এখন বুঝতে পারছে না। নিহাত সাহেব আরবির কাছে এসে আরবির মাথায় হাত বুলিয়ে দিলেন। চমকে উঠে আরবি তাকালো। নিহাত সাহেব হাসি মুখে বললেন, কিরে মা, এই বুড়ো বাপটার শেষ ইচ্ছে রাখবি না? তোকে আমি পুত্রবধূ না, আমার মেয়ে বানিয়ে নিয়ে যাব। বাবার সকল ভালোবাসা তোকে দিব। আমি বেঁচে থাকতে তোকে কোনো কষ্ট পেতে দিব না। বল মা, তুই কি রাজি এই বিয়েতে? তোকে আমি জোর করব না, তুই তোর মনের কথাটাই আমাদের বল। নিহাত সাহেবের কথায় পরিপ্রেক্ষিতে কি জবাব দিয়েবে আরবি তা ও জানে না। একে তো সাথী যে ওকে একটু সহ্য করতে পারে না তা তো ভালোভাবেই জানে। আর সবচেয়ে বড় কথা, যায় নিজে ওকে দেখতে পারে না, সেখানে এই লোকটাকে বিয়ে করে তার সাথে সারা জীবন কাটাতে হবে। ভাবতেই তো কলিজার পানি শুকিয়ে যায় আরবির। আচ্ছা, নিহাত যে এসব বলল, সে কি জায়ানের থেকে অনুমতি বা মতামত নিয়েছে? লোকটার মতামত ছাড়া তো এত বড় সিদ্ধান্ত নিহাত নিতে পারবে না। আরবি সব তালগোল পাকিয়ে যাচ্ছে, কোথা থেকে ঠিক কিভাবে সব মিলাবে তা জানে না আরবি। এদিকে আরবিকে এমন চুপ থাকতে দেখে নিহাত আবারও বলেন, কিরে মা, তাহলে কি ধরে নেব তুই রাজি না? তুই রাজি না হলে আমি তোকে একদম জোর করব না। আরবি মাথা নিচু করে নিল, থেমে থেমে জবাব দিল, আমি জানি না, আপনি আমার মায়ের সাথে কথা বলে নিলে ভালো হয়। আমার মা যা বলবে আমি তাই করব। আমার মা যদি এতে রাজি হয় তাহলে ধরে নেবেন আমিও রাজি, কারণ আমার মায়ের খুশিতে আমি খুশি।
নিহাদ আরাবির কথা মনোযোগ দিয়ে শুনল, তারপর বললেন, আচ্ছা দেখি, তোমার মায়ের অ্যাড্রেস দাও, আমি কালই যাব সেখানে। আরাবি আতকে উঠল, না কিছুতেই সেখানে আর যাওয়া যাবে না, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, ওই গ্রামের মানুষ ভালো না। আরাবি ভয়ার্ত কণ্ঠে বলল, না আঙ্কেল, আপনার ওখানে যাওয়া লাগবে না, আপনি ফোনেই কথা বলে নিন। কিন্তু ফোনে? ইফতি আরাবির ভয়টা স্পষ্ট টের পেল, তাই তাড়াতাড়ি নিহাদকে সাহেবকে বলল, বড় আব্বু, তোমাকে এত কষ্ট করে যাওয়া লাগবে না, এখন হচ্ছে ডিজিটাল যুগ, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফোনের মাধ্যমেই অনায়াসে সব করা যায়। ইফতির কথায় নিহাদ সাহেব মেনে নিলেন, তাই বললেন, তবে তোমার মায়ের নাম্বারটা দাও। আরাবি আমতামতা করে অবশেষে নাম্বারটা দিয়েই দিল। নিহাদ সাহেব বেশ কিছুটা দূরে গিয়ে প্রায় অনেকক্ষণ কথা বললেন। কি কথা বললেন তা কেউ শুনতে পেল না। প্রায় অনেকক্ষণ পর তিনি হাতের ইশারায় আরাবিকে তার কাছে ডাকলেন। আরাবি গুটিসুটি পায়ে এগিয়ে গেল নিহাদের ইশারা পেয়ে। আরাবির নিকট আসতেই নিহাদ হাতের ফোনটা এগিয়ে দিল আরাবির দিকে, তারপর বললেন, নাও, তোমার মার সাথে কথা বলে নাও। আরাবি ফোনটা হাতে নিয়ে মিষ্টি হেসে বলল, তুইটাই ঠিক আছে আঙ্কেল, আপনি আমাকে তুই বলে ডাকতে পারেন। নিহাদ যেন আরাবির কথায় খুব খুশি হলেন। আরাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে আরাবিকে ওর মায়ের সাথে একান্তে কথা বলতে দিয়ে চলে গেলেন। তিনি যেতে আরাবির ফোনটা কানে লাগিয়ে বলে উঠলেও, কেমন আছো মা? ওপাশ হতে আরাবির মায়ের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর শোনা গেল, আমি অনেক ভালো আছি মা। আমার মেয়েটা যেখানে এত ভালো আছে সেখানে আমি ভালো না থেকে পারি? আরাবি কিভাবে কি বলবে খুঁজে পাচ্ছে না, আমতামতা করে বলল, মা আসলে ওই যে নিহাদ আঙ্কেল। আরাবি মাঝপথে থামিয়ে দিলেন আরাবির মা। অত্যন্ত খুশি নিয়ে বলেন, আমি শুনেছি আরবি মা আমার, তোর এত ভালো একটা পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে, এটা তো আমার কেমন যেন বিশ্বাসই হচ্ছে না। আমি চিনি তাদের মা, তারা অনেক ভালো মানুষ। তুই অনেক ভালো থাকবি মা। আমি জানতাম আমার মেয়েটা জীবনে অনেক সুখী হবে, আজ দেখ তা সত্যি হয়ে যাচ্ছে। আরাবি মায়ের এমন খুশি দেখে কি করবে ভেবে পেল না। আজ অনেক দিন পর তার মাকে এতটা হাসি খুশি দেখলো আরাবি। হঠাৎ আরাবির মায়ের আবারও বলে উঠলেন, তুই রাজি তো মা? আমি বলবো না, তুই আমার কথায় এই বিয়েতে মত দে। তুই তোর মতামত স্বাধীনভাবে নিতে পারবি। তুই রাজি না হলে দরকার নেই, আমি নিহাদ ভাইকে বুঝিয়ে বলে দিব। না, আরাবি না করবে না, যা হবে পরে দেখা যাবে। ওর মায়ের খুশি যেখানে আরাবিও সেখানে খুশি। ওর মা যখন এই বিয়ের উছেলা এতটা হাসি খুশি হয়েছে সেখানে আরাবি কখনোই অমত করবে না। আরাবি হাসি মুখে বলে, আমি রাজি মা, আমি রাজি। তোমার মতামতই আমার সবচেয়ে বেশি। আমার মা যেখানে বলেছে এখানে আমি সুখী হব, সেখানে আমি কিভাবে না করি বলতো? আরাবি আরো অনেকক্ষণ পর মায়ের সাথে কথা বলল। কথা বলা শেষে আরাবি সবার দিকে তাকালো। ওর কেমন যেন ওখানে যেতে লজ্জা করছে, শরীরটা কেমন যেন লজ্জায় ভার হয়ে আছে। হঠাৎ ইফতি ডাকলো আরাবিকে। এই আরবি, এখানে আয়, তোর কথা বলা শেষ। মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। ইফতি আবারও বলল, ওখানে দাঁড়িয়ে কেন, এদিকে আয়। কি বললো আন্টি? আরাবি না চাইতেও ওর পায়ে এগিয়ে গেল সেখানে। কেমন যেন চোখ মিলাতে পারছে না। লজ্জায় আর অস্বস্তিতে আরাবি পুরো কাবু হয়ে আছে। আরাবি সবার মাঝে আসতেই নিহাদ অস্থির হয়ে প্রশ্ন করলেন, তোমার মতামত কি এইবার বলো, তুমি কি রাজি মা? আরাবি সময় নিল খানিক, অতঃপর শুকনো ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালো। নিহাদ সাহেব সাথে সাথে আলহামদুলিল্লাহ বললেন। আরাবি লাজুক দৃষ্টিতে সবাইকে পরখ করলো। সবার মুখে হাসি। আরাবি বুঝলো এই বিয়েটা হলে সবাই খুশি হবে। আচ্ছা, আরাবি সবাই বলছে, কিন্তু যার সাথে বিয়ে হবে সে কি খুশি, সে কি রাজি এই বিয়েতে? আরাবির মনটা বড্ড খসখস করছে একবার জায়ানের মতামত জানার জন্য। ওই একটা ব্যক্তির কারণেই আরাবির হৃদয়টা বড্ড অশান্তিতে ভুগছে। আর সাথী, উনি কি রাজি? আর আজ নিহাদের সাথে সাথী এলো না কেন? ওনার ছেলের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত উনি নেই। ব্যাপারটা কেমন যেন খটকা লাগলো আরাবির কাছে। তবে মনের কথা মনেই চেপে রইল। আরাবি সিঁড়ি দিয়ে উপরে উঠে রুমের দিকে যাওয়ার জন্য অগ্রসর হতে হঠাৎ ওর পাশাপাশি ইফতিও আসলো। ইফতি নিজের রুমে যাচ্ছে।
এখন অফিসের পোশাক গায়ে। ফ্রেশ হয়ে ইফতি দুষ্টমি সরে বলল, কিরে, অবশেষে বিয়ের সানাই বাজলো তোর। আমি প্রচন্ড খুশি। এখন একেবারে আমার বোনটা সারা জীবনের জন্য আমাদের কাছে থেকে যাবে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। আরাবি বেশ লজ্জা পেল ইফতির কথায়, তাই তড়িঘড়ি করে নিজের রুমে চলে গেল। ইফতি হাসতে হাসতে শেষ আরাবির কাণ্ডে। বারান্দায় দাঁড়িয়ে আজকের হওয়া সকল ঘটনা ভাবছে আরাবি। রাত তখন 12টা বাজে। এত রাত হয়ে গিয়েছে তাও আরাবির চোখে ঘুম নেই। মূলত ঘুম থাকলে অদ্ভুত এক চিন্তায় ঘুম আসছে না। কি হবে সামনে, কি হতে চলেছে ওর সাথে? জায়ান কি বিয়েতে রাজি, নাকি জায়ানের মতামত ছাড়াই নিহাত এসব করলেন? আর সাথী বা কিভাবে রাজি হলেন? এসব নানান চিন্তায় আরাবির মাথায় কাজ করা বন্ধ করে হয়ে যাচ্ছে। প্রচণ্ড চিন্তায় হাঁসফাঁস করছে আরাবি। এমন সময় এই নিস্তব্ধ পরিবেশে হঠাৎ খ্যাচ করে একটা শব্দ হতে কেঁপে উঠল আরাবি। ডান পাশে তাকাতেই চোখজোড়া বড় বড় হয়ে যায় আরাবির। জায়ান তাকিয়ে আছে ওর দিকে। লোকটা ভালো দেখাচ্ছে না, কেমন যেন এলোমেলো লাগছে সেই প্রখর দৃষ্টি। আরাবি সর্বাঙ্গ কাঁপছে কেমন যেন। আরাবি চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিল। হৃদয়টা এত জোরে জোরে লাফাচ্ছে কেন? ওফ! আরাবি সাহস নিয়ে খানিক এগিয়ে গেল। মিনমিনে কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? এই প্রশ্নটাই করাই বোধহয় ভুল হয়েছে আরাবির। কারণ হঠাৎ জায়ান যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরাবি। আরাবি শ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। এই বুঝে আরাবি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। নিস্তব্ধ রজনী, মৃদু মন্দ বাতাস বইছে, সাথে মন মাতানো নানান ফুলের গান বাতাসের সাথে। ঝিঝি পোকারা ডাক শোনা যাচ্ছে। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় আলোকিত চারপাশ। মেহমান এক পরিবেশ। আরাবির ভয়ে একদম সিটিয়ে আছে রেলিংয়ের সাথে। আর ওকে দু হাতের মাঝে আটকে রেখেছে জায়ান। আরাবির হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছে যে সেই শব্দ বাহিরে মানুষ শুনতেও পাবে। বড় বড় শ্বাস নিচ্ছে আরাবি। মনে হচ্ছে আর একটু পর বোধহয় ওর শ্বাসকষ্টে মরে যাবে। একটু আগে যখন আরাবি জায়ানকে দেখে প্রশ্ন করেছিল, জায়ান প্রশ্নের উত্তর না দিয়ে প্রায় এক প্রকার লাফিয়ে আরাবির বারান্দায় এসে পড়েছে। আর তৎক্ষণাৎ আরাবিকে নিজের বাহু বেষ্টিতে নিয়ে নিয়েছে। জায়ান অন্যরকম এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরাবির দিকে। আরাবি সেই চোখের ভাষা বুঝতে অক্ষম। অবশ্য বুঝবেই বা কী করে? চোখের ভাষা বুঝতে হলে আগে সেই চোখের দিকে তাকাতে হয়। কিন্তু আরাবি তো পারে না ওই চোখের দিকে তাকাতে নিতেই পারে না ওই চোখের দৃষ্টি, যেমন এখনো পারছে না। আরাবি সারা শরীর কাঁপছে থরথর করে। তা দেখে জায়ান গম্ভীর কণ্ঠে বলে, এখনো তো সামান্য স্পর্শ করেনি। দুজনের মাঝে এখনো বেশ তফাৎ আছে, তাতেই এমন কাঁপছো। কিন্তু বিয়ের পর তো প্রতিদিন প্রতিনিয়ত আমার স্পর্শ থাকবে তোমার সর্বাঙ্গে। তখন কি করবে মিস আরাবি? আরাবি জায়ানের এহেন লাগাম ছাড়া কথায় ওর বাক্য শক্তি হারিয়ে ফেলেছে। এগুলো কি বলল জায়ান ওকে? আরাবির শরীরটা কেমন যেন নেতিয়ে যাচ্ছে। হাতে পায়ে এমনকি পুরো শরীর এক ফোঁটা শক্তি পাচ্ছে না। আরাবি ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিতে জায়ান তার শক্তপোক্ত পরিশালী হাত দ্বারা আরাবিকে আঁকড়ে ধরে। ঝংকার খেলে যায় পুরো শরীরে আরাবির। এই প্রথম আজ ওর গায়ে স্পর্শ করেছে জায়ান। লোকটা শীতল হাতে স্পর্শ ভিতরে অন্তরাত্মা শুদ্ধ কাঁপিয়ে তুলেছে আরাবিকে। জায়ান আরাবির চোখের দিকে তাকালো। জায়ানের ঘোলাটে চোখ জোড়া যেন এক সমুদ্র। আরাবির মনে হয় জায়ানের চোখের দিকে আরাবি তাকালে ওই চোখের সমুদ্রে আরাবি নিজেকে তলিয়ে ফেলবে বেশ বাজেভাবে। তাই তো তাকায় না ওই চোখ জোড়ার বানে। জায়ান আরাবির কানের কাছে মুখ নিল। জায়ানের গরম নিঃশ্বাস আরাবির কাঁধে এসে বাড়ি খাচ্ছে। শিহরণে আরাবির জায়ানের হাত খামছে ধরে। জায়ান আরাবির কানে কানে বলল, ভেবেছিলাম প্রথম স্পর্শ বিয়ের পর করব, কিন্তু তুমি তো তা হতে দিলে না। তার আগেই তা ভেঙে গুড়িয়ে দিলে তুমি। জায়ান এবার আরাবির কানের অনেকটা কাছে ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলে, আমার প্রথম স্পর্শে কেমন লাগছে মিস আরাবি? যদি আমি আরেকটু কাছে আসি, তোমার জড়িয়ে ধরি। এখন এইটুকু স্পর্শে আমার হাতটা রক্তাক্ত করেছ, তখন কি আমার পুরো শরীর করবে?
আরাবি জায়ানের কথা শুনে তৎক্ষণাৎ জায়ানের হাত ছাড়িয়ে দিল, তবে ওর কাঁপাকাঁপি মোটেও বন্ধ হলো না। আরাবি অবাকের শেষ সীমানায়। এ কোন জায়ানকে দেখছে আরাবি? এই জায়ানকে তো আরাবি চিনে না। আচ্ছা, জায়ান কি মদ খেলো নাকি? ও জিজ্ঞাসা করবে কথাটা। মনে মনে সাহস নিয়ে চোখ খিচে বন্ধ করে বলল আরাবি। আপনি এমন করছেন কেন? আপনি ড্রিঙ্কস করেছেন? জায়ানের উত্তর শোনা গেল না। আরাবিও কিছু আর বলল না। মিনিট 5 নিস্তব্ধতা বিরাজ করলো দুজনের মাঝে। তবে সেই নিস্তব্ধতা ভেঙে জায়ান বলে ওঠে, হ্যাঁ, আমি ড্রিঙ্কস করেছি। আরবি কথাটা শ্রবণ হওয়ার সাথে সাথে চমকে তাকায় জায়ানের দিকে। জায়ান আরবির সাথে সেই চমকিত মুখোশটি নজর বুলিয়ে আবারও বলল, তবে এই নেশা সেই নেশা না। এই নেশা ভয়ানক নেশা, যা কোনো কিছুর দ্বারাই কাটবে না। আর আমি এই নেশা কাটিয়ে উঠতেও চাই না। আরবি বারবার শুকনো ঢোক গিলছে জায়ানের ঠোঁট দ্বারা আওড়ানো প্রতিটি বাক্য শোনে। আরবি যখন নিজের ভাবনায় ব্যস্ত, আরবিকে হুট করে বারান্দায় রাখা চেয়ারে বসিয়ে দিল। তারপর দ্রুত অন্যদিকে ফিরে গেল। সেভাবে গম্ভীর কণ্ঠে বলে, দ্রুত রুমে যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো গিয়ে। জায়ান ঠিক যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল নিজের বারান্দায়। তারপর বারান্দার লাইট নিভিয়ে দিয়ে রুমের ভিতর চলে গেল, কিন্তু এক আকাশসম ধোঁয়াশার মাঝে রেখে গেল আরবিকে। জায়ানের করা কর্মকাণ্ডে আরবির মস্তিষ্ক নিশ্চল হয়ে পড়েছে প্রায়। এখন আরবি ঠিকঠাক শ্বাস নিতে পারছে না, হাঁসফাঁস করছে ভীষণভাবে। জায়ানের এমন ধাঁধার মতো বাক্যগুলো আরবির মিলাতে পারছে না কিছুতেই। এমন তো ভুলও আরবির কাছে আসতো না, আর আজ একেবারে ওর বারান্দায় চলে এসেছে। লোকটা কি পাগল? এভাবে কেউ রেলিং টপকে কারো বারান্দায় আসে? যদি লোকটার কিছু হয়ে যেত? আরবি চিন্তায় চিন্তায় পাগল প্রায়। আজ জায়ানের যেগুলো বলল তা দ্বারা কি বোঝাতে চাইল আরবিকে। জায়ানের প্রতিটি বাক্য তার এইটুকু বুঝতে পারছে আরবি, যে জায়ান নিজেও রাজি এই বিয়েতে। তবে কেন রাজি হলো? কিভাবে রাজি হলো? জায়ান তো প্রথম থেকে আরবিকে দেখতে পারে না, তবে বিয়েতে মত দিল কেন? আর আজ এসবে বা করার কি কারণ? আরবি আর ভাবলো না, আপাতত ঘুমানো যাক, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আরবি যখন রুমে প্রবেশ করলো, ঠিক সেই মুহূর্তে সেই চেনা কণ্ঠ, গম্ভীর কণ্ঠ শুনতে পেল। বি প্রিপেয়ার্ড মিস আরবি, বি প্রিপেয়ার্ড ফর ম্যারি মি, প্রিপেয়ার্ড ওয়েল ইয়োর সেলফ টু বিকাম মিস টু মিসেস মাই মিসেস। কথাগুলো শোনা মাত্র দ্রুত পায়ে রুমে প্রবেশ করে দরজা আটকে দিল আরবি। দরজার সাথে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিল। লোকটা বোধহয় আজ পাগল হয়ে গিয়েছে, সাথে ওকেও পাগল বানিয়ে ফেলবে। আরবি গিয়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ বুজতেই ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আরবির, তাই সে তড়িঘড়ি করে কোনোরকম নাকে মুখে খাবার খেয়ে দ্রুত মিলিকে বলে বাড়ির গেটের সামনে আসলো। নূর ইতোমধ্যে ওর জন্য দাঁড়িয়ে আছে। আরবি গিয়েই বলল, সরি নূর, দেরি হয়ে গিয়েছে, চলো চলো। নূর নাক মুখ কুঁচকে বলল, সে কখন থেকে দাঁড়িয়ে আছি আমি তোমার জন্য, তাড়াতাড়ি চলো। আরবি মাথা নাড়িয়ে দ্রুত গাড়িতে উঠে বসলো। নূর উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। ঘুম না হয় আরবির ঘাড়ের রগ টনটন করছে, এই এক সমস্যা। ঘুম না হলে আরবির ঘাড় ব্যথা করে ভীষণভাবে। আরবি চোখ বুজে পড়ে রইল। হঠাৎ ওর কোলের মাঝে কিছু একটা ছিটকে পড়ায় চমকে চোখ মেলে তাকায় আরবি। কোলের মাঝে তাকিয়ে দেখে মুভ মলম। আরবি মুভটা হাতে নিয়ে সামনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই অবাক হয়ে গেল। জায়ান গাড়িতে আছে সেটা তো আরবি খেয়ালই করেনি। জায়ানের পাশে তাকাতে ইফতিকেও দেখতে পেল। এদিকে আরবিকে এভাবে হাবার মতো তাকিয়ে থাকতে দেখে জায়ান ড্রাইভ করতে করতেই বলল, মলমটা লাগাতে দিয়েছি, এইভাবে হাতে নিয়ে বসে থেকে পুজো করার জন্যে না। আরবি মুখটা থমথম করে ফেলল। মুখ ফুলিয়ে মলমটা ব্যথিত স্থানে ডলে নিল ভালোভাবে। এইদিকে ইফতি আর নূর ঠোঁট টিপে হাসছে। নূরকে এভাবে হাসতে দেখে যেন আরবি তেলে বেগুনে জ্বলে উঠল। এভাবে হাসছো কেন? হাসার কি হয়েছে? নূর ফিক করে হেসে দিল। কোনোভাবে হাসি থামিয়ে বলে, ও কিছু না, তুমি মলম ভালোভাবে লাগিয়েছো, না হলে কিন্তু একজন খুব রেগে যাবে। নূরের কথা শেষ হতেই জায়ানের গম্ভীর কণ্ঠস্বর,
নূর, মায়ের খাবি তুই। নূর সাথে সাথে একদম ভদ্র মানুষের ন্যায় বসে রইল। এদিকে ইফতি দুষ্টুমি সরে বলল, বাহ বাহ, বিয়ের আগেই বউয়ের জন্য এত দরদ। জায়ান ভ্রু উঁচু করে তাকালো ইফতির দিকে। ইফতির সাথে সাথে হাত উপরে উঠিয়ে হাসলো। এদিকে আরবি ভাবছে, কে বলবে এই গম্ভীর মুখ রাগী থমথমে স্বভাবের লোকটা কাল কি না করেছে ওর সাথে। কালকের ঘটনাগুলো আবার মনে পড়তে এক রাশ লজ্জায় এসে ঘিরে ধরল আরবিকে। নত মস্তকে বসে রইল আরবি। তবে ঠোঁটের কোণে লাজুক হাসি এখনো বিদ্যমান, আর সেই হাসিটুকু যেন চোখ এড়ালো না একজনের। তার হাসিটুকুই যেন সেই ব্যক্তির হৃদয় থমকে দেওয়ার জন্য যথেষ্ট। মাথার উপরে সূর্য জ্বলজ্বল করছে, আর সেই সূর্যের তাপে পুরো পৃথিবী যেন ঝলসে যাওয়ার মতো অবস্থা। প্রচণ্ড গরমে মানুষের জন্য শ্বাস টেনে নিতেও কষ্ট হচ্ছে। আরবি আর নূরের ভার্সিটির মাঠ দিয়ে হাঁটছে। উদ্দেশ্য তাদের ভার্সিটির সাথে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে কিছু খাওয়া। আরবি গরমের মাথায় হাত দিল। মাথাটা কেমন যেন ঘুরছে। সকালে ঠিকঠাক না খাওয়া শরীরটা বেশ দুর্বল লাগছে। পুরো শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা। ফর্সা মুখশ্রী রোদের তাপে টকটকে লাল হয়ে আছে। নূরও একই অবস্থা। ভার্সিটির গেটের কাছে আসতেই নূর বলল, আরে ইয়ার, এই গাড়ি চলাচলগুলো একটু কম হতে পারে না? এখন এই রাস্তা পার হতে আধ ঘন্টা লাগবে। আমার গরমে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। আরবি ওড়না দ্বারা কপালের ঘামটুকু মুছে দিয়ে বলল, ঠিক বলেছ, শহরে এই একটা সমস্যা, অতিরিক্ত যানবাহন চলাচল করে রাস্তাঘাটে, আর উশৃঙ্খলভাবে গাড়ি চালায়, তার কারণে আরো বেশি জ্যাম লাগে রাস্তায়। কিন্তু ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ব্যাগে যে পানি আছে তাও গরম হয়ে আছে। উফ। তোমরা চাইলে আমি রাস্তা পার করে দিতে পারি, এমন দুজন সুন্দরী রাস্তায় দাঁড়িয়ে এইভাবে কষ্ট করবে তা তো আমি মানতে পারছি না। হঠাৎ করে এমন কথা চমকে ওঠে আরবি আর নূর। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখে আদি দাঁড়িয়ে আছে, আর ওর ঠোঁটে বিশ্রী হাসি। আরবি সাথে সাথে পিছিয়ে গিয়ে নূরের পিছনে চলে যায়। এই লোকটাকে ভীষণভাবে ভয় পায় আরবি। লোকটা চাহনি একদম বাজে, কি বিশ্রীভাবে তাকায়। এদিকে আদি এগিয়ে এলো নূর আর আরবির দিকে। নূর সাথে সাথে রেগে কিরমির করে বললে, ভাইয়ার হাতের মার কম হয়ে গিয়েছিল বুঝি? আবার চলে এসেছি সেখানে। কি চাই তোর? এখান থেকে যা। তোর এই বিশ্রী চেহারা দেখার চেয়ে রাস্তার কুকুরের চেহারা দেখা ভালো। আদি নূরের কথা শুনে দাঁতে দাঁত চিপে বলে, এত বেশি তেজ ভালো লাগে না। তেজ ভেঙে কিভাবে গুলিয়ে দিতে হয় সেটাও আমি খুব ভালোভাবে জানি। নূর হাত দুটো আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আচ্ছা তাই নাকি? তুই ভাঙবি আমার তেজ? ভাইয়াকে ফোন দিব আমি, তখন দেখব কে কার তেজ ভাঙে। আদি নূরের পিছনে দাঁড়ানো আরবির দিকে তাকিয়ে বলে, দেখ নূর, তোর সাথে আমার কোনো কথা নেই, তুই মাঝ থেকে সর। আমার কাজ তো তোর পিছনে দাঁড়ানো সুন্দরীকে দিয়ে। ওকে আমার পছন্দ হয়েছে, তাই আমি ওর সাথে কথা বলবো। তাই তুই এই ফালতু কথা দিয়ে আমার সময় নষ্ট করিস না। নূর বাঁকা হেসে আদির দিকে তাকালো, কারণ একটু আগে নূর খুব সাবধানে জায়ানকে ফোন দিয়েছে। এখন যা হবার তা একটু পরেই দেখা যাবে। আদি নূরের পেছনে দাঁড়ানো আরবির কাছে গিয়ে দাঁড়ালো। আরবি সাথে সাথে 2 কদম পেছনে চলে গেল। আদি শয়তানি হাসি দিয়ে বলল, আরে ভয় পাচ্ছ কেন তুমি? তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই তোমার সাথে আমি রিলেশন করতে চাই। আর তোমার মতো মেয়েকে পছন্দ না হয়ে কি পারা যায় বলো? আমিও পারিনি, তুমি যেই হট অ্যান্ড সেক্সি। আরবি এতক্ষণ সব মুখ বুজে সহ্য করছিল, কারণ এটা জায়ানের খালাতো ভাই, তাই তাকে কিছু উল্টাপাল্টা বলা যাবে না। কিন্তু এবার আর সহ্য করতে পারল না আরবি। আদি লাস্ট বলা বৃষ্টি কথাগুলো শুনে রাগগুলো যেন তরতর করে বেরিয়ে গেল আরবির। শরীরে সকল শক্তি ব্যয় করে কষিয়ে চড় মারল আদিকে। নূর মুখে হাত দিয়ে নিয়েছে সাথে সাথে। ও অবাক হয়ে তাকিয়ে আছে আরবির দিকে। আরবি যে আদিকে এইভাবে চড় মেরে দিবে ভাবতে পারেনি নূর। যেখানে ও নিজে এতদিন আদির কথা শুনলো, আর কিছুই করতে পারেনি। আর আরবির মতো এমন শান্তশিষ্ট মেয়ে কিনা আদিকে চড় মেরে দিল। এদিকে আদি গালে হাত দিয়ে রক্তচক্ষু নিয়ে তাকালো আরবির দিকে। আদি ভাবতেই পারেনি এই ভীত মেয়েটা ওকে চড় মারবে। আরবি আঙ্গুল উঠিয়ে দাঁতে দাঁত চিপে বলে ওঠে, আমি মেয়ে মানলাম,
মেয়ের নরম ভদ্র নম্র স্বভাবের হতে হয়, এটা সবাই বলে। আমার মা নিজেও আমাকে এইসব বলেছেন, আর আমি ঠিক তেমনটাই। কিন্তু যে আমার সাথে ভালো ব্যবহার করে তার জন্য আমি নরম মনের, ভদ্র নম্র স্বভাবের। আর যারা আপনার মতো ব্যবহার করে তাদের জন্য আমি রণচণ্ডী হতে দুবার ভাববো না, কারণ সবার আগে আমার ইজ্জত। আর যেটার দিকে আপনি আপনার কুদৃষ্টি দিয়েছেন, ফার্দার যেন আপনাকে আমার আশেপাশে না দেখি, তাহলে ভালো হবে না। এখন একটা চর মেরেছি, পরবর্তীতে জুতোর বাড়ি খাবেন। চলে যান এখান থেকে। আদিকে লাল চোখ জোড়া নিয়ে আরাবির দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল সেখান থেকে। আদি যেতেই নূর দ্রুত পায়ে আরাবির কাছে এলো, প্রায় এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, ও মাই গড আরাবি, আমি তো বিলিভ করতে পারছি না এটা তুমি। সত্যি করে বলো তো, তুমি আমাদের আরাবি তো? আরাবি চারদিকে তাকালো, প্রায় অনেকেই তাকিয়ে আছে আরাবির দিকে। আরাবি অস্বস্তিতে মাথা নিচু করে কণ্ঠে বলল, নূর, বাড়িতে গিয়ে কথা বলি, এখানে সবাই তাকিয়ে আছে। নূর নিজেও চারদিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পারল, তাই আরাবির কথায় সম্মতি জানিয়ে চলে যেতে নিবে, ঠিক তখনই একটা গাড়ি এসে ব্রেক করে ওদের সামনে। আরাবি ভয়ে চোখ মুখ খিচে ফেলে, তারপর আস্তে করে চোখ মেলে সামনে তাকায় দেখার জন্য যে কে এলো। এদিকে ঝটপট গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে আরাবি আর নূরের দিকে এগিয়ে আসলো জায়ান আর ইফতি। ইফতি অস্থির কণ্ঠে বলল, ঠিক আছিস তোরা? নূর জবাবে বলে, হ্যাঁ ঠিক আছি, চিন্তা করো না ভাইয়া। এদিকে নতমস্তকে দাঁড়িয়ে থাকা আরাবির দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ান। গরমে ঘেমে নিয়ে লাল মুখশ্রীতে আরাবি যেন অত্যন্ত মায়াবী দেখাচ্ছে। জায়ান শীতল কণ্ঠে বলে উঠল, ঠিক আছো তুমি? ওই আদি তোমাকে কিছু করেনি তো? আরাবি নেত্রপল্লব বার দুয়েক ঝাপটিয়ে আস্তে করে তাকিয়ে আবিরের জায়ানের দিকে। সাথে সাথে জায়ানের লাল হয়ে যাওয়া চোখ জোড়া দৃষ্টি আড়াল হলো না আরাবির। ওই চোখে দেখতে পেয়ে আরাবির এক আকাশসম ব্যাকুলতা, অস্থিরতা। অথচ দেখো, লোকটা বাহির থেকে দেখতে একদম শান্ত দেখাচ্ছে। আরাবি মিনমিন করে বলে, ঠিক আছে, আমি ওই লোকটা কিছু করেনি। জায়ান সাথে সাথে তপ্ত শ্বাস ফেলল, তারপর বলে, চলো গাড়িতে ওঠো, এইভাবে রোদের মাঝে দাঁড়িয়ে থাকা লাগবে না। নূর ইফতি গাড়িতে উঠে বসে পড়ে। জায়ান এখনও দাঁড়িয়ে, মূলত আরাবি গাড়িতে উঠবে তার জন্য অপেক্ষা করছে। আরাবি ছোট ছোট কদমে গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ রাস্তায় ছোট ইটের সাথে পা লেগে পড়ে যেতে নিতে জায়ান সাথে সাথে আরাবির বাহু আঁকড়ে ধরে আরাবিকে সামলে নেয়। আরাবি এখনও ভয়ে চোখ মুখ বন্ধ করে আছে, ভয়ে বুকটা ধুপুক ধুপুক করছে। জায়ান হ্যাঁচকা টানে আরাবিকে ওর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সাথে সাথে চট করে চোখ মেলে তাকায় আরাবি। আরাবি তাকে তাকাতেই জায়ান ভ্রু উঁচিয়ে বলল, নিজেকেই সামলাতে পারো না, বিয়ের পর আমাকে সামলাবে কিভাবে? তারপর আরাবি অনেকটা কাছে গিয়ে আরাবির কানে কানে বলল, এই আমিটা না বড্ড পাগলাটে, বুঝেছ? আমাকে সামলে রেখো, না হলে বিয়ের পর তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আরাবি হৃদয়ের থমকে গিয়েছে জায়ানের এতটা কাছে আসায়। আরাবি শ্বাস নিচ্ছে না দেখে জায়ান বাঁকা হেসে বলল, ব্রিথ। আরাবি দ্রুত বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। জায়ানের চোখে ইশারায় গাড়িতে উঠতে বললেই আরাবি একবার সাবধানে গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ বাদে জায়ান এসে বসে গাড়ি স্টার্ট দিল। এদিকে এতক্ষণ যে কথা বলার জন্য নূরের পেট ফেটে যাচ্ছিল, কতক্ষণে সে ভাইদের বলবে একটু আগে কি হয়েছে। তাই জায়ান আসতেই নূর অনেকটা উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, জানো ভাইয়া আজ কি হয়েছে? আরাবি কি করেছে শুনলে তোমরা দুজনে বিশাল ঝটকা খাবে ভাইয়া। আরাবি চোখ বড় বড় করে তাকালো নূরের দিকে। নূর কিসের কথা বলছে তা ভালোভাবে জানে আরাবি। সর্বনাশ, মেয়েটা পাগল নাকি? এখানে জায়ান আছে, আর জায়ানকে এসব বললে জায়ান ও সম্পর্কে ভুল বুঝবে। এভাবে জায়ানকে কাজিনকে আরাবি চর মেরে দিল। আরাবি যদি নূরের হাত চেপে ধরল, মিনমিন কণ্ঠে অনুরোধ করে বলে, প্লিজ নূর, না এমন করো না, আমার কথাটা তো। আরবির কথা সম্পূর্ণ না করতে দিয়ে তার আগে নূর ওর ফোনে একটা অডিও অন করে ইফতির কাছে দিয়ে দিল। আরবিকে তখন এমন রেগে যেতে দেখে তৎক্ষণাৎ ভিডিও করে নিয়েছিল নূর। চর মেরেছে সেটা ভিডিও করতে পারেনি, তবে আরবির কথাগুলো খুব সুন্দরভাবে ভিডিও করেছে। আরবি কি করবে ভেবে পেল না। মেয়েটা এত বিচ্ছু, এত করে না করলো তাও ওর কথা রাখলো না।
আবার সেগুলো ভিডিও করে নিয়েছে ফোনে। ইফতি ভিডিওটা গাড়ির সামনে রাখলো যাতে জায়ানও দেখতে পারে। ভিডিওটা শেষ হতে জায়ান সাথে সাথে গাড়িতে ব্রেক কষে, তারপর আরাবির দিকে ঘুরে রাগী কণ্ঠে বলল, হোয়াট দ্য হেল, এটা কি করলে তুমি? আরাবি জায়ানের এমন রাগী কণ্ঠে প্রায় সিট থেকে পড়ে যাওয়ার উপক্রম। ভয়ে কলিজা পাখি শুকিয়ে গেল। ভয়ে ততস্থ হয়ে কি বলবে ভেবে পেল না আরাবি। সে জানতো জায়ান রেগে যাবে, তাই নূরকে থামাতে চেয়েছিল, কিন্তু মেয়েটা শুনল না ওর কথা। জায়ান নিশ্চয় ভাবছে আরাবি অনেক খারাপ একটা মেয়ে। খারাপ লাগায় চোখ জোড়া জ্বলে ভরে উঠল আরাবির। সাথে সাথে জায়ান ধমকে বলে, একদম কাঁদবে না, চড়িয়ে তোমার গাল লাল করে দিব। নূর ভাইয়ের এমন রাগ দেখে অবাক। নূর বিশ্বাস করতে পারছে না ওর ভাই আদিকে মারার জন্য আবিরকে ধমকাচ্ছে। এটা কি আদৌ বিশ্বাস করা যায়? জায়ান তো উল্টো আরও ওকে আদিকে মারার জন্য শিখিয়ে দিয়েছিল, তাহলে আজ এমন করছে কেন? নূর ভয়ে ভয়ে বলল, কি হয়েছে ভাইয়া, তুমি এমন করছো কেন? তুমিই তো একদিন আমায় শিখিয়ে দিয়েছিলে আদি আমার সাথে বাজে বিহেভ করলে আদিকে যেন আমি ইচ্ছে মতো জুতা পিটা করে দেই। তাহলে আজ কেন আরাবির সাথে এমন করছো? আরাবি তো ভুল কিছু করেনি ভাইয়া। জায়ান নূরের দিকে রাগে চোখে তাকিয়ে বলল, তুই তো কোনো কথাই বলিস না, কাজের কাজ তো একটাও করতে পারিস না তুই। নূর জায়ানের ধমক খেয়ে দমে গেল। জায়ান এবার কান্নারত আরাবিকে দেখে নিল আবারও, চোখ বন্ধ করে রাগটা সামলানোর চেষ্টা করে, তারপর দাঁতে দাঁত চিপে বলল, মাত্র একটা থাপ্পড় মারলে কেন? তোমার হাতে শক্তি নেই? এই মেয়ে একদম কাঁদবে না, কাঁদলে ব্রিজ থেকে ধাক্কা মেরে ফেলে দিব। ওই কুত্তার বাচ্চাটাকে পায়ের জুতো খুলে দু গালে গুনে গুনে 100টা বাড়ি মারতে, তাহলে না বোঝা যেত তুমি জায়ান শাখাওয়াতের হবু স্ত্রী। তা না একটা চর মেরে এসেছেন উনি। জাস্ট রিডিকিউলাস। চোখ মুছো জলদি। জায়ান সোজা হয়ে বসে স্টিয়ারিংয়ে জোরে বাড়ি মেরে রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি স্টার্ট দিল। এদিকে আরাবি বিস্ময় কি রিয়েক্ট করবে ভুলে গিয়েছে ও আরও ভাবছিল লোকটা বোধহয় আদিকে চর মেরেছে, এই জন্য রেগে গিয়েছে। এখন দেখি উল্টোটা, ওকে কিনা বলে জুতা দিয়ে 100টা বাড়ি মারতে। মানে কি মারাত্মক পরিকল্পনা চলে এই লোকের মাথায়। নূর আর ইফতি ঠোঁট টিপে হাসছে। ওরা জানতো তার ভাই কখন আদিকে মারার জন্য রাগ করবে না। নূর আরবিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বলে, মুখ বন্ধ করো, নয়তো মশা ঢুকবে। নূরের কথা শ্রবণ হতেই সাথে সাথে আরবি স্বাভাবিক হয়ে যা মাথা নিচু করে নিল। ভীষণ লজ্জা লাগছে লোকটার এটুকু কথায় কিনা ও ভয়ে কেঁদে দিল এভাবে সবার সামনে। লোকটা নিশ্চয়ই ভাবছে আরবি একটা ছিচকাদুনি মেয়ে। এদিকে নূর আর ইফতি হাসি থামাতে না পেরে হো হো করে হেসে দিল। জায়ান এতে বিরক্তিকর দৃষ্টিতে তাকালো, ওরা হাসি থামায় না। ইফতি হাসতে হাসতে ঘাড় ঘুরিয়ে আরবির দিকে তাকিয়ে বলে, তুই যে রেগেও যেতে পারিস তা আমি আজ প্রথম জানলাম। আরবি মুখ কাচুমাচু করে ফেললো। নূর হেসে দিল ইফতির কথায়, বলল, আমি মনে হয় জীবনেও এসব পারবো না। ইফতি বাঁকা চোখে নূরের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই এমনিতেও বিদ্যুৎ ডিম একটা, মুখে যত জটফট কাজের বেলা ঠেরস। নূর রেগে মেগে ইফতির হাতে খামচি দিয়ে দিল। ইফতি ব্যথা পেয়ে হালকা আর্তনাদ করে বলে, উফ রাক্ষসী, হ্যাঁ এই পারিস আমার সাথে, কাজের বেলায় এটা করতে পারিস না। নূর ভেঙচি কেটে দিল ইফতিকে। এদিকে আরবি লজ্জায় জুবুথুবু হয়ে আছে, শরমে মাথা কাটা যাচ্ছে ওর। ইস, লোকটা এমন ভয়ানক কেন? বাড়ির ভিতরে প্রবেশ করতে গাড়ি থামায় জায়ান। ইফতি আর নূর নেমে আসে গাড়ি থেকে। আরবি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়েছিল। ক্লান্তিতে কখন চোখ লেগে এসেছিল জানা নেই আরবির। হঠাৎ করে ডাকা আধোভাবে চোখ মেলে তাকায় আরবি। তাকাতেই দেখে জায়ান ওকে ডাকছে। জায়ানের মুখটা অনেকটাই ওর কাছে। আরবি লাফ দিয়ে সোজা হয়ে বসতে নিতে জায়ান আরবির মাথায় দুটো ভালোভাবে আঁকড়ে ধরে। আর একটু হলে গাড়িতে শক্ত গায়ের মাথাটা লাগতো। জায়ান দ্রুত বলে, আর ইউ ওকে? আরবি হ্যাঁ বোধক মাথা নাড়ায়। জায়ান হালকা রাগী গলায় বলে, এমন করার কি হলো? মনে হলো কোনো ভূত দেখেছো। কেয়ারলেস মেয়ে একটা। জায়ান রেগে সরে গেল। আরবি মুখ ফুলিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এভাবে বলার কি আছে? কাঁচা ঘুম ভাঙা অবস্থায় এভাবে মুখের সামনে কাউকে দেখলে ভয় পাবারই কথা। আর সেটা যদি জায়ান নিজে হয় তাহলে তো কোনো কথাই নেই। আরবি বোধহয় এই লোকটাকে সামনে তুলে
তাকাতে পারে না চোখ তুলে, গলা উঁচিয়ে কথা বলতে পারে না। আরাবি বাড়ির দিকে যেতে নিবে তার আগে জায়ানের গম্ভীর কণ্ঠস্বর। দাঁড়াও। আরাবি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। জায়ানের দিকে ঘুরে তাকাতেই জায়ান বলল, তোমাকে যেন আর কখনো বাড়ি থেকে না খেয়ে কোথাও যেতে না দেখি, ফলাফল ভালো হবে না। যাও এবার। আরাবি জায়ানের সব কথা শুনল। অজান্তেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। লোকটা বকা দেওয়ার মাঝেও কিভাবে ওর যত্ন নেওয়ার কথা বলে দিল আরাবি ভেবে পাচ্ছে না। মাত্র একটা দিনের তফাতে কিভাবে জায়ান এতটা বদলে যেতে পারে না। না, আরাবি আর ভাবল না। যা হবার তা হবে, তা পরে দেখা যাবে। আরাবি হাসি মুখে ইফতির সাথে বাড়িতে প্রবেশ করতে নিল, কিন্তু ওর হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। তার আগেই শুনতে পেল সাথীর কর্কশ রাগী গলার আওয়াজ। দাঁড়াও মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার বোন পুকে মারার? এত সাহস কোথা থেকে আসলো তোমার? সকলে যেন সাথীর এমন রাগী কণ্ঠের আওয়াজে প্রায় থমকে গিয়েছে। আরাবি ঠোঁট কামড়ে মাথা নত করে দাঁড়িয়ে। সাথীর এমন প্রশ্নে কি উত্তর দিবে ভেবে পেল না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। চিন্তায় অস্থিরতায় দেহের ক্লান্তিগুলো যেন বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই কড়া রোদের তাপে যেন দাঁড়িয়ে থাকা কষ্ট হয়ে দাঁড়িয়েছে আরাবির কাছে। হাত পাগুলো কাঁপছে ভীষণভাবে। ঝাপটা হয়ে আসছে চোখের দৃষ্টি। সাথীর তেজশ্রী কণ্ঠস্বর আবারও শোনা গেল। কি হলো, জবাব দিচ্ছ না কেন? আদিকে কেন মেরেছ তুমি? নূর আরাবিকে এমন হেনস্থা হতে দেখতে পারছে না ক্রমেই, তাই এগিয়ে এসে কণ্ঠে খানিক জোরে এনে বলে, মা, তুমি পুরো ঘটনা জানতে পারলে কখনো এমন করবেন না, প্লিজ আমার কথাটা। নূরের কথার অসমাপ্ত রয়ে গেল। তার আগেই সাথীর বাজখায় গলায় ধমকে উঠলেন, তুই চুপ থাক বিয়াদব মেয়ে। এই মেয়েটার সাথে থেকে থেকে চরম অসভ্য হয়েছিস তুই। চড়িয়ে তোর দাঁত ফেলে দিব। নূর কাঁদো কাঁদো হয়ে জায়ানের দিকে তাকালো। তার মাকে এখন জায়ান ছাড়া কেউ সামলাতে পারবে না, কিন্তু ওর ভাইটা কিছুই বলছে না। জায়ান একেবারে শান্ত দৃষ্টিতে আরাবির দিকে তাকিয়ে আছে। নূর রাগে দুঃখে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করলো। ইফতি আরাবিকে নিয়ে এমন কথা সহ্য করতে পারছে না, তাই খানিকটা রুক্ষ কণ্ঠেই বলে, বড় মা, তুমি এভাবে একতরফা কথা শুনে বিচার করতে পারো না। আদি যে কেমন ছেলে সেটা আমার থেকে তুমি ভালো জানো। তাও কেন আরাবির সাথে এমন বিহেভ করছো? ভুলে যেও না আরাবি এখন আমার বোন। সাথী রাগে চোখে তাকাতেই ইফতির দিকে বললেন, হ্যাঁ, রাস্তার মেয়েদের তুলে এনে বোনের পরিচয় দিলেই হয় না, রক্তের দাস থেকেই যায়। জায়ান আরাবিকে এতক্ষণ শুধু দেখছিল, কিন্তু আরাবি কোনো প্রতিক্রিয়া না দেখে মুহূর্তে চোয়াল শক্ত হয়ে আসে জায়ানের। আরাবিকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, তুমি কি বোবা? কথা বলতে জানো না? তখন তো বেশ চপর চপর করছিলে যে তোমার সাথে যে বাজে বিহেভ করে তার কাছে তুমি রণচণ্ডী। তাহলে এখন কিসের জন্য চুপ করে আছো? আরাবির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ফোপাতে ফোপাতে বলে, তিনি আপনার মা। জায়ান হুঙ্কার ছুড়ে বলে, তো আমার মা তো কি? যে অন্যায় করে তার শাস্তি হবেই, এখন সে যেই হোক না কেন। এদিকে এতক্ষণ ছেলের সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন সাথী। ছেলের এখন ব্যবহারে যেন আকাশ থেকে ভূপৃষ্ঠে আছাড় খেয়ে পড়ার মতো অবস্থা হয়েছে। তার ছেলে যে তার সাথে এমন করবে কস্মিনকালেও ভাবেনি সাথী। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এদিকে আরাবি কান্না থামানোর চেষ্টা করতেও পারছে না। এইভাবে তাকে সবার সামনে অপমান হতে হবে কখনো ভাবেনি আরাবি। ছোট থেকে নরম মনের আরাবি। কেউ একটু কটু কথা বললেই সাথে সাথে কান্না চলে আসে আরাবির। আজও তার ব্যতিক্রম হলো না। শ্বাস নিতে আরাবির ভীষণ কষ্ট হচ্ছে। একে তো পানির তৃষ্ণায় গলা শুকিয়ে চৌচির হয়ে আছে, রোদের তাপে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মাথাটা উত্তপ্ত হয়ে আছে ভীষণভাবে। আবার সকাল থেকে না খাওয়া, পেটে এক ফোঁটা পানিও পড়েনি এখন অবধি। আবার একে একে এসব ঘটনা, সব কিছু একেবারে আরাবির ছোট মস্তিষ্ক আর সহ্য করতে পারল না। মাথাটা ঘুরে উঠল ভীষণভাবে। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ধরে যেন নিজেকে সামলাবে, তাও আর হলো না। নেত্র বুঝে নিল তৎক্ষণাৎ, দেহের ভর ছেড়ে দিল আরাবি। জায়ান চমকে উঠে দ্রুত আরাবিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলে। মেয়েটার মলিন মুখশ্রীটা চক্ষুশুল হতেই বুকের কোথাও একটা অসহনশীল ব্যথা অনুভব করলো ভীষণভাবে। আরাবি জ্ঞান হারিয়ে ফেলতে দেখে ইফতি ভয়ার্ত গলায় বলে, আরাবি, কি হয়েছে তোর? আরাবি, চোখ খোল। জায়ান শান্ত কণ্ঠে বলে, হাইপার হয়ে লাভ নেই ইফতি, ও জাস্ট জ্ঞান হারিয়ে ফেলেছে। মেবি
প্রেশার ফল করেছে, টেনশন করিস না। জায়ান দ্রুত আরাবিকে পাজাকোলা তুলে নেয়। আরাবির ভারসাম্যহীন দেহটা তুলোর মতো নরম। জায়ানের শক্তপোক্ত বাহুতে যেন আরাবির নরম দেহখানা একেবারে ঢুকে যাবার উপক্রম। আরাবির মাথাটা জায়ানের বুকে এসে ঠেকতেই চোখ বুজে নেয় জায়ান। হৃদয়টা যেন শীতলতায় ছেয়ে গিয়েছে। আরাবিকে আরেকটু ভালোভাবে নিজের সাথে আঁকড়ে ধরে জায়ান। তারপর এমন দৃষ্টিতে তাকালো সাথীর দিকে, সাথী 2 পা পিছিয়ে গেল। তার ছেলের এমন দৃষ্টি আজ প্রথম দেখতে পেলেন সাথী। জায়ান শীতল কণ্ঠে আওড়ালো, ইউ আর নট মাই মাদার। কারণ আমার মা অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর যে অন্যায়ের সাপোর্ট করে, এইভাবে নির্দোষ একজনের সাথে বাজে ব্যবহার করে, সে আমার মা হতে পারে না। জায়ান কথাগুলো বলে গটগট পা ফেলে ইফতির বাড়িতে ভিতরে চলে গেল। এদিকে সাথী বুকে হাত চেপে দাঁড়িয়ে আছেন। হৃদয় যন্ত্রণা এত ব্যথা করছে কেন? অসহনশীল পীড়া হচ্ছে সেখানে। সাথীর চোখ দিয়ে টপ টপ করে কান্নাগুলো ঝরতে লাগলো। কেমন নিস্তব্ধ ভঙ্গিতে হেঁটে বাড়ির ভিতরে চলে গেলেন। জায়ান আরাবিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই মিলির কান্নারত মুখোশটি দেখতে পায় জায়ান। এতক্ষণ তিনি আড়ালে দাঁড়িয়ে সবটা দেখেছেন, তবে সামনে যায়নি। কারণ তিনি সাথীকে প্রচণ্ড সম্মান করেন, তাকে বড় বোনের মর্যাদা দিয়েছেন। তার সাথে কিভাবে মুখে মুখে তর্ক করবেন, আর ওখানে গেলে আবার নিজেকে দমিয়ে রাখতে পারবেন না। ফলস্বরূপ আরাবির জন্য অনুশোচনায় দগ্ধ হয়ে আড়ালে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি। জায়ান চোখের ইশারায় কাঁদতে বারণ করলো। তারপর আরাবিকে নিয়ে আরাবির রুমের দিকে অগ্রসর হলো। জায়ান আরাবির রুমে এসে আরাবিকে বিছানায় শুইয়ে দিল। মিলিকে বলল, ছোট মা, ও আপাতত ঘুমাক, জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দিও, না খাওয়ার কারণে প্রেশার লো হয়ে গিয়েছে। মিলি সম্মতি জানাতে জায়ান আরও একবার আরাবিকে দেখে নিল। তারপর বেরিয়ে গেল বাড়ি থেকে। আজ আর অফিসে যাওয়া হবে না। মাথার রগগুলো ব্যথায় টনটন করছে। এখন একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না, যদি একটু ব্যথাটা কমে। সন্ধ্যা নেমে আসছে, কিন্তু মনে হচ্ছে ঘন অন্ধকার হয়ে গিয়েছে। আকাশে কালো মেঘদের দলে দলে বিচরণ করতে দেখা যাচ্ছে। থেমে থেমে হালকা শব্দে বজ্রপাত হচ্ছে। জোরালো হাওয়া বইছে, সাথে সাথে শো শো শব্দ করে গাছগুলো নড়ে চড়ে উঠছে। আরাবি সুইমিং পুলের কাছটায় বসে আছে পানিতে পা ডুবিয়ে। জ্ঞান ফিরেছে 1 ঘন্টা 2 হবে। ও উঠেই আগে গোসল দিয়েছে, শরীরটা ম্যাচম্যাচ করছিল। তারপর মিলি এসে খাবার খাইয়ে দিয়েছিল। মন খারাপ থাকায় ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই মনে হলো বাগান থেকে ঘুরে আসার। এই একটা জায়গা আরাবির মনকে অনেক শান্তি খুঁজে পায়। এই যে হাওয়া বইছে, এতে আরাবির শরীর সহ মনটাও শীতল হয়ে আসছে। আরাবি চোখ বুজে নিল। সাথে সাথে সকালের ঘটনাটা মাথা চারা দিয়ে উঠল। আরাবি চোখের কার্নিশ বেয়ে 1 ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। জীবনটা ওর এতটা জটিলতা ঘেরা কেন? যখন মনে হয় এই বুঝি সুখ এসে ধরা দিল ওর কাছে, কিন্তু তখনই তা ভুল প্রমাণিত হয়ে সব ভাবনা লণ্ডভণ্ড হয়ে যায়। আর সহ্য হয় না কিছু। মাঝে মাঝে ওর মন চায় দূরে কোথাও ছুটে চলে যেতে। অপমান অপদস্থ হতে হতে আরাবি ক্লান্ত। এখন একটু বিশ্রাম চায় আরাবি। আরাবির জন্য নিজের ভাবনায় ব্যস্ত হঠাৎ ওর কানের কাছে ফিস ফিস করে কেউ বলে উঠল, উষ্ণতা তোমাকে ঘিরে আছে, এবং সন্ধ্যার ঠান্ডা ঘনিয়ে আসার সাথে সাথে আমি ভাবছি, আমি কি তোমার রূপের আগুনে নিজেকে উষ্ণ করতে পারবো? আচমকা ঠান্ডা শীতল কণ্ঠে বাক্যগুলো কর্ণপাত হতে কেঁপে উঠল আরাবি। তৎক্ষণাৎ চোখ খুলে দাঁড়িয়ে যায় আরাবি। পেছন ফিরে দেখে কেউ না। ভয় পেয়ে গেল আরাবি। কেউ নেই, তাহলে ওই কথাগুলো ওকে কে বলল? বাড়িতে তো আর কোনো ছেলে নেই, সবাই তো অফিসে। তাহলে কণ্ঠস্বরটা অনেক পরিচিত লাগলো আরাবির, তবুও খটকা লাগছে কেমন যেন। সন্ধ্যা হয়েছে অনেক আগেই, এখন রাত হয়ে আসছে। ভূত টুত হবে না তো? কলিজা কেঁপে উঠল আরাবির। বাগানে বসে আর একটু সময় কাটাবে সেই কথা বাদ দিয়ে 1 দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। এদিকে আরাবির এমন কাণ্ড দূর হতে দেখা যায় নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসল। বিড়বিড় করে বলল, তোমার চোখের 1 ফোঁটা অশ্রু জল যেন আমার হৃৎপিণ্ডে অসহনীয় দহন সৃষ্টি করে। আরাবি সাথী আনমনে আকাশপানে তাকিয়ে আছেন। তার মনের ভিতর তোলপাড় হচ্ছে। নিজের ছেলের চোখে আর
অসন্তুষ্ট দেখেছেন তার জন্য। আজ প্রথম তিনি ছেলেকে এইভাবে ব্যবহার করতে দেখল। জায়ানের লাস্ট বলা কথাগুলো এখনও তার মন মস্তিষ্ক দখল করে আছে। সাথে আপন মনে বিড়বিড় করলো, আমি কি তবে সত্যি অন্যায় করেছি? জায়ান কি তবে ঠিক বলল? আরাবি সম্পূর্ণ নির্দোষ। মনের কোঠায় অনুশোচনাগুলো তীরের মতো আঘাত করছে ক্ষণে ক্ষণে। এক ফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ল সাথীর। আবার উদাস হয়ে তাকিয়ে রইল আধারে কালো গগনে। অফিস থেকে মাত্রই ফিরলেন নিহাত, কিন্তু রুমে প্রবেশ করে স্ত্রীকে জানালার ধারে উদাসভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো নিহাদের। কি হলো? সাথী এমন করে আছে কেন? সাথীকে আগে কখনো এতটা উদাসীন হতে দেখেনি নিহাত। অফিস ব্যাগটা সোফার রেখে ধীর পায়ে এগিয়ে যান স্ত্রীর দিকে। সাথীর কাঁধে হাত রাখতেই সাথী চমকে পিছনে ঘুরে তাকিয়ে দেখে নিহাত এসেছে। নিহাতকে দেখে সাথী হালকা হেসে বলে, কখন আসলি? সাথী আপাতত নিজের উদাসীন ভাবটা মন খারাপ লুকাতে ব্যস্ত নিহাদের থেকে, কিন্তু সাথী অক্ষম হলো। নিহাত সূক্ষ্ম দৃষ্টিতে সাথীকে পরখ করে নিয়ে বলল, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? সাথী জোরপূর্বক হেসে বলেন, আরে কি বলছো? কোথায় আমার মন খারাপ? নিহাত সাহেব সাথীর কথায় ফিচেল হেসে বললেন, ভুলে যেও না সাথী, তুমি কখনো কোনো দিন আমার কাছ থেকে কিছু লুকাতে পারোনি। বিগত ৩৫ বছর যাবৎ যেটা পারছো না, সেটা আজ কিভাবে পারবে ভাবলে তুমি? নিহাদের এমন কথা শুনে সাথী আর সামলাতে পারলেন না নিজেকে। শক্ত মনের মানুষটা মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন স্বামীর বুকে। নিহাত দু হাতে স্ত্রীকে সামলে নেন। যত স্ত্রীর কথা শুনুক বা স্ত্রী যতই অন্যায় করুক না কেন, দিন শেষে এই মানুষটাই যে তার সব। এই মানুষটাকেই যে তিনি নিজের থেকে বেশি ভালোবাসেন। তার চোখের পানি কিভাবে সহ্য করবেন? আর সাথী তো সহজে কেঁদে ভাসানোর মতো মানুষ না। তবে আজ কি এমন হলো তার মানুষটা এইভাবে তার বুকে লুটিয়ে পড়ে কাঁদছে? নিহাত সাথীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদে না তো। আর কি হয়েছে আমাকে বলো। আমাকে না বললে কিভাবে বুঝবো সমস্যাটা কোথায়? সাথী সময় নিয়ে নিজের কান্না থামালেন, তারপর আস্তে আস্তে সবটা খুলে বলেন স্বামীকে। নিহাত সাথীর মুখে সব শুনে রেগে যান ঠিকই, তবে নিজেকে সামলাতে পারেন তিনি খুব ভালোভাবে। আজ কটু কথায় নয়, ভালোবেসে ভালো কথায় বোঝাবেন সাথীকে। নিহাত সাথীর চোখ মুছে দিয়ে সাথীকে বিছানায় বসিয়ে দিলেন। তারপর নিজেও সাথীর পাশে বসে সাথীর দুটো হাত তার হাতের মুঠোয় নিয়ে বলেন, আমি এখন যা বলবো মন দিয়ে শুনবে। সাথী হ্যাঁ বোধক উত্তর দিল। নিহাত বলতে শুরু করলেন, আজ কিন্তু দোষটা তোমারই। তুমি নিজেও জানো আদি কেমন চরিত্রের। সে আমাদের নূরের সাথে কি কি করেছে। জায়ানকে মারার পর যা একটু শান্তি দিয়েছে ওকে, তবে আজ আবার আরাবির সাথে তেমনটা করতে চেয়েছিল। নিশ্চয়ই আরাবির সাথে বাজে ব্যবহার করেছে, তা নাহলে আরাবি যেই স্বভাবের মেয়ে, ওকে মেরে ফেললেও তো ও মুখ ফুটেই কিছু বলবে না। তুমি নিজের দিকটাই দেখো। আজ তুমি ওকে যা যা বলেছো, আমাদের নূর হলেই কিন্তু রেগে মেগে যা তা বলে ফেলতো। কিন্তু দেখো আরাবি একটা টু শব্দও করেনি। কারণ কি জানো? কারণ এই বাড়ির প্রতিটা মানুষকে ও অনেক সম্মান করে, ভরসা করে। এভাবে কাউকে কথা দিয়ে আঘাত করা ঠিক না। এটা তুমি নিজেই তো তোমার ছেলে মেয়েদের এতদিন শিখিয়েছো। আরও শিখিয়েছো কখনো একপাক্ষিক কথা শুনে কাউকে বিচার করতে না। তবে আজ নিজের বেলায় কেন উল্টোটা করলে সাথী? যেখানে তুমি জানো এখানে 100% দোষী আদিবি হবে, আরবিকে কেন তুমি সাহায্য করতে পারো না? নিহাদের প্রতিটা কথা যেন সাথীর মন মস্তিষ্কে বিশাল প্রভাব ফেলেছে। সাথী কিছুই বলল না, চুপচাপ মাথা নিচু করে রইল। নিহাত আবারও বললেন, সাথী, তুমি নিজেও কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির ছিলে। তোমার বাবা ভাইয়ার টাকায় মুখ দেখেছেন, কিন্তু এই আমাকে বিয়ে করেই। না, আমি বলবো না আমি তোমাকে খোটা দিচ্ছি, জাস্ট বাস্তবতা বোঝাচ্ছি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয়েছে। আমার বাবা এত ধনী হয়েও তোমাকে কেন তার ছেলের বউ বানালেন বলতে পারো? কারণ তিনি তোমাদের কি আছে না আছে এসব দেখে তোমাকে তার ছেলের বউ করেননি। করেছে তোমার অমায়িক ব্যবহারের কারণে। তোমাকে পছন্দ করেছেন তিনি, নাকি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না তোমাদের টাকা পয়সা দেখেই? আমি আমার বাবার কথা মতো তোমায় বিয়ে করেছি, আর এক দেখাতেই তোমায় ভালোবেসে ফেলেছিলাম। তোমাদের অবস্থা কেমন বা কী এসব আমি চিন্তাও করিনি। আর তো তুমিটাকেই ভালোবেসেছে। তাহলে আরবির সময় আজ কেন তুমি এসবে মুখ ফিরিয়ে নিচ্ছ বারবার? তুমি কিন্তু ভুলে যেও না,
জিহাদ আমাদের থেকে কোনো অংশে কম না, কিন্তু মেয়েটা বোকা, নিজের অধিকার আদায় করতে জানেও না। তাই তো আজ যা ওর তা দিয়ে অন্যরা আরাম আয়েশ করে দিন কাটাচ্ছে, আর ও পড়ে আছে অন্যের বাড়িতে। আরাবি কিন্তু অনেক ভালো মেয়ে সাথী, ওর মতো পুত্রবধূ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। দেখো আমাদের জায়ান অনেক সুখী হবে ওর সাথে। শুধু তুমি একটু মেয়েটাকে বুকে টেনে নিও, তাহলে দেখবে এই মেয়েটাই তোমাকে এমনভাবে আগলে রাখবে যে তুমি নিজেই একদিন অবাক হবে যে এই মেয়েটাকেই তুমি একদিন কটাক্ষ করেছো। একটু ভাবো সাথী। নিহাত সাথীর মাথায় হাত বুলিয়ে দিয়ে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। সাথী অশ্রুসিক্ত চোখে একে একে স্বামীর সব কথাগুলো ভাবতে লাগলেন আর নিজেকে বোঝাতে লাগলেন। এক সময় চোখ মুছে নিয়ে সাথী বেগম হাসলেন। মনে মনে যা ভাবার তিনি ভেবে নিয়েছেন। নিশিরাত, চারদিকে হতে নাম না জানা অসংখ্য পোকাদের ডাকাডাকি শোনা যাচ্ছে। একটা কাক পক্ষীও যেন জেগে নেই। মানুষজন এখন কাঁথামুড়ি দিয়ে ঘুমের রাজে পাড়ি জমিয়েছে বহুক্ষণ আগে। আরাবির এ ব্যতিক্রম না। আরাবি ঘুমাচ্ছে, তবে তার মুখশ্রীতে স্পষ্ট বিষাদের ছায়া লেগে আছে। মায়াবী মুখটা যেন আজকের ঘটনা চুপসে গিয়েছে অনেকটাই। নানা রকম চিন্তা করতে করতে ঘন্টা পেরিয়েছে, বোধহয় আরাবি ঘুমিয়েছে, কিন্তু সেই ঘুমটা দীর্ঘস্থায়ী হলো না। বালিশের নিচে থেকে আরাবির ফোনটা প্রচণ্ড জোরে ভাইব্রেশন করে কেঁপে উঠল। ঘুমের মাঝে ব্যাঘাত ঘটায় প্রচণ্ড অবাক হলো আরাবি। চোখ না খুলেই হাতটি বালিশের নিচ থেকে ফোনটা বের করে কানে রেখে যে না হ্যালো বলতে নিবে তার আগেই ওপাশের ব্যক্তিটা জোরালো ধমকে রুহ যেন লাফিয়ে শরীর থেকে বেরিয়ে যাওয়ার জোগাড় হলো। তুমি এত স্টুপিড কেন? বারান্দার দরজা খোলা রেখেছো কেন অসভ্য মেয়ে? আমি না দেখলে কি হতো? যদি চোর এসে দরজা এইভাবে খোলা দেখতো তাহলে কি হতো ভাবতে পারছো তুমি? জায়ান এমন রাম ধমক খেয়ে লাফ দিয়ে উঠে বসে আরাবি। আচমকা ঘুমের ঘরে এইভাবে ধমক খেয়ে বুকটা এখনো ধুপুক ধুপুক করছে। জায়ান বলেছে বারান্দার দরজা খোলো। আরাবি তাকিয়ে দেখলো আসলেই খোলা। জিভ কাটলো আরাবি, মিনমিন গলায় ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, সরি, আসলে খেয়াল ছিল না, আর এমন হবে না, প্রমিস। ওপাশ হতে কোনো সারা শব্দ পাওয়া গেল না, শুধু জায়ানের বড় বড় নিঃশ্বাসের শব্দ শোনা গেল। অনেকক্ষণ এভাবেই কেটে যায়, কিন্তু কোনো কথা বলছে না, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। কিয়ৎক্ষণ বাদে আরাবি নিজেই এইবার মৌনতা ভঙ্গ করে বলে, কিছু বলছেন না যে? এইবারও জায়ান কিছুই বলল না। আর আবারও মিনিট পাঁচেক নিস্তব্ধতা বিরাজ করলো। হঠাৎ জায়ান সেই নিস্তব্ধতা কাটিয়ে এক অন্যরকম মোহাচ্ছন্ন কণ্ঠে বলল, আরাবি। আরাবির ঘোর লেগে গিয়েছে জায়ানের এমন কণ্ঠস্বরে। আনমনে বলে, আমার হৃদয় থমকে গিয়েছে আরাবি। একদিন তোমার কারণে আমার মরণ হবে, দেখে নিও। কথাগুলো বলে জায়ানের সাথে সাথে ফোন কেটে দিল। আর আরাবি এখন ফোনের কানে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। কি বলল এটা জায়ান? বেশ ভয়ে আছে আরাবি, কারণ আজ নিহাত সাহেব ওদের সকলকে বিকালে নিয়ে তাদের বাড়ি যেতে বলেছে। কি জানি জরুরি কথা বলবে। এটা শুনে আরাবির প্রায় কলিজার পানি শুকিয়ে যাওয়ার উপক্রম। কোনোভাবেই কি আরাবি যে আদিকে চর মেরেছে এই কারণে নিহাত সাহেব ডেকেছে? যদি নিহাত বলে আরাবির মতো বেয়াদব মেয়ে তারা তাদের ছেলের বউ বানাবে না, তারপর যদি বিয়ে ভেঙে দেয়, এই কথাটা ভাবলে আরাবির কেমন যেন দম আটকে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এখন যেভাবেই হোক সে জানে জায়ান তার হবু স্বামী, তাদের বিয়ে ঠিক হয়েছে। হয়তো এই কারণে জায়ানকে নিয়ে আরাবির মনে জায়ানকে নিয়ে কিছুটা ভালো লাগা তৈরি হয়েছে। কিন্তু সব যদি শুরু হওয়ার আগেই ভেস্তে যায় তাহলে আরাবি কিভাবে সামলাবে নিজেকে? আর সবচেয়ে বড় কথা, ওর মা তো একেবারে নিঃশেষ হয়ে যাবে। আরাবির ভিতরে হতে চাপা দীর্ঘশ্বাস ফেলে মাথার চুলগুলো এলোমেলোভাবে আঁচড়িয়ে নিতে নিচ থেকে মিলির ডাক আসে। আরাবি ওনাটা ভালোভাবে মাথায় টেনে নিয়ে আস্তে ধীরে রুম হতে বেরিয়ে যায়। নিচে নেমে আসতে আরাবিকে দেখে ইফতি মুখ কুচকে আসছে। আরাবির ভ্রু কুচকে তাকালো ইফতির দিকে, বোঝার চেষ্টা করছে ইফতি এভাবে হাসছে কেন। আরাবি বিষয়টা বুঝতে না পেরে এবার প্রশ্ন করলো, কি হয়েছে ভাইয়া, তুমি হাসছো কেন? ইফতি এইভাবে হেসে জবাব দেয়, সেটা একটু পরে জানতে পারবি, এখন চল, বড় বাবা অপেক্ষা করছেন আমাদের।
ইফতি আরাবির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো জায়ানদের বাড়িতে। আর আরাবির বুকের ধুকপুকানি যেন ক্রমশই বাড়তে লাগলো। এক একটা কদম ফেলতে ওর ভীষণ কষ্ট হচ্ছে। ইফতি জায়ানের বাড়িতে ঢুকতে আরাবি হাত ছেড়ে দিল। আরাবি এক পলক তাকালো সবার দিকে। এখানে সাথী, নিহাদ, মিলি, মিহাদ, নূর, ইফতি আর একজন মহিলা আছে যাকে আরাবি চিনে না। নূর আরাবিকে দেখে দৌড়ে আরাবির কাছে আসলো, তারপর বলে, এতক্ষণে আসলে, চলো আমার সাথে বসবে। আরাবিন মাথা নিচু করে নূরের সাথে যেতে লাগলো। সোফার কাছে আসতেই সাথী গম্ভীর স্বরে বলে ওঠে, নূর তুই গিয়ে বস, আরাবি আমার পাশে এসে বসবে। সাথীর এমন কথায় কেঁপে উঠল আরাবি। নূরের হাত খামছে ধরে ভয়ার্ত চোখে মিলির দিকে তাকালো। মিলির চোখের ইশারায় বুঝালো সাথীর পাশে গিয়ে বসতে। আরাবির ভয় নিয়ে সাথীর পাশে বসে পড়ল। তারপর সবাইকে সালাম জানালো। সবাই আরাবির সালামের জবাব নিলেন। এদিকে সাথী এমন কাজে নিহাদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। নিহাদ হাসি মুখে বললেন, নূর যাও, জায়ানকে ডেকে নিয়ে আসো। এই ছেলেটাও না কি যে করে। আরাবি ভেবে পাচ্ছে না কি হচ্ছে এখানে। এভাবে সবাইকে ডেকে এনে কি এমন করবে। মনটা ভিতরে ক্রমশ অস্থিরতা বেড়েই চলেছে। আরাবি অস্থিরতায় ক্রমশ হাতে হাত ঘষছে। আরাবি যখন নিজের ভাবনায় ব্যস্ত ঠিক তখনই হঠাৎ ছোট ছোট দুটো হাত আরাবির হাত দুটো আঁকড়ে ধরে। আরাবি প্রথমে হকচকিয়ে গেলেও পর মুহূর্তেই তামিমকে দেখে আপনা আপনি ঠোঁটে চড়া হাসি ফুটে ওঠে। তামিমকে আরাবির পানে মায়াময়ী হাসি ছুড়ে দিয়ে বলে, আমাকে কোলে নাও বউ। আরাবি হাসি মুখে তামিমকে কোলে তুলে নিল। এদিকে সাথী ভ্রু কোচকে তামিমকে প্রশ্ন ছুড়ল, কি রে, কে তোর বউ? তামিম আরাবির কোলে উঠে আরাবি হাত নিয়ে খেলছিল। সাথীর এমন কথা শুনে বলে, কেন তুমি জানো না এটা আমার বউ? একদম ডলদের মতো দেখতে আমার বউ, তাই না মামুনি? সাথী তামিমকে কোলে টেনে নিলেন, হেসে বলে উঠলেন, ওরে দুষ্টু, ও তোর বউ হলো কবে থেকে? এটা তো আমার ছেলের বউ। তামিমের যেন কথাটা একটুও ভালো লাগলো না। তামিম মুখ ফুলিয়ে বলল, তোমার ওই দামড়া ছেলেকে কে বিয়ে করবে? এটা আমার বউ। সাথী এবার শব্দ করে হেসে দিলেন। এদিকে নূর, ইফতি, মিলি, মিহান হাবার মতো তাকিয়ে আছে সাথীর দিকে। সাথীর আকস্মিক এত পরিবর্তন যেন ওদের বিস্ময়ে ওরা কি রিয়াকশন দিবে তা ভুলে বসেছে। এদিকে আরাবি অবাক হয়ে তাকিয়ে সাথীর দিকে। আজ সাথীকে কেমন যেন লাগছে ওর কাছে। আগে সাথীর সাথে এই সাথীর বিশাল তফাৎ। আর কি বলল আরাবিকে? আরাবি তার ছেলের বউ এটা বলল। তার মানে সাথী আরাবিকে জায়ানের বউ হিসেবে মেনে নিয়েছে। আরাবি কি কোনো ভুল শুনলো না? এটা কি সত্যি? নিহাত মুচকে হেসে মুগ্ধ হয়ে স্ত্রীর প্রাণখোলা হাসি উপভোগ করছেন। আজ কতদিন পর কঠোর মনে সাথীকে এভাবে হাসতে দেখলো। এইভাবে হা করে তাকিয়ে ওদিকে কি দেখছো? আমি এখানে। আরাবি যখন অবাকের চূড়ান্ত সীমায় ছিল তখন হঠাৎ কানের কাছে এমন ফিসফিসানো কণ্ঠ স্বর শুনে কেঁপে উঠে। তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে নিয়ে পাশে ফিরে তাকাতে জায়ানের সুদর্শন মুখোশটি চোখে লাগে। লোকটা আজ নীল টি শার্ট এর সাথে কালো ডেনিম প্যান্ট পরেছে। টি শার্টের হাতাটা ছোট হওয়ায় বেশি বহুল ফুলে বাহুগুলো দেখা যাচ্ছে। পেটানো আকর্ষণীয় দাম্ভিক শরীরের অধিকারী জায়ানকে দেখে আরাবি যেন চোখ সরাতেই পারছে না। হঠাৎ জায়ান আরাবির দিকে তাকালো। সাথে সাথে আরাবি হকচকিয়ে গেল। জায়ান এমন এক ভঙ্গিমা করে আরাবির দিকে তাকালো, আরাবি সাথে সাথে ওর দৃষ্টি সরিয়ে নিল। গালগুলোতে লজ্জার লাল আভা ফুটিয়ে উঠল। এদিকে তামিম আরাবির গালে হাত দিয়ে বলে ওঠে, তোমার চেহারা এত লাল হয়েছে কেন বউ? তামিমের এমন প্রশ্ন শুনে সবাই আরাবির দিকে তাকায়। আরাবি সবার এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে খানিক ভড়কালো। তারপর জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বলে, ও কিছু না সোনা, এমনি গরমে হয়েছে বোধহয়। জায়ান সোফায় হেলান দিয়ে বসে ফোন টিপতে টিপতে বলে, আমাদের বাড়িতে এসি থাকা সত্ত্বেও যে কারো এত গরম লাগতে পারে আগে জানা ছিল না। আরাবি জায়ানের কথায় কি বলবে ভেবে পেল না, মাথা নিচু করে রইল। তবে মনে মনে জায়ানকে অসংখ্য গালি দিল। অসভ্য লোক, নিজে ওকে লজ্জা দিয়ে এখন আবার সাধু সেজে বসে আছে। আরাবি এমন অবস্থা কেন হয়েছে আর বুঝতে বাকি রইল না ইফতি আর নূরের। ওরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট চিপে হাসলো। সবাই যখন নিজেদের মধ্যে ব্যস্ত, হঠাৎ নিহাত সাহেব গলা খাকারি দিয়ে সবার অ্যাটেন্ডেন্স
পাওয়ার চেষ্টা করলো এবং সফলও হলেন তিনি। সবাই নড়ে চড়ে যখন ওনার দিকে তাকালো, নিহাত সাহেব তখন ধীরে সুস্থে বলতে লাগলেন, আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শুনতেই যেন সবার মুখে এক প্রকার উৎসাহ এসে ভিড় জমালো। নিহাত সাহেব তা দেখে হেসে বললেন, আরাবি আর জায়ানের বিয়েটা খুব শীঘ্রই করিয়ে দিতে চাচ্ছি আমি। তোমরা সবাই কি বলো? সবাই নিহাদের কথায় বেশ খুশি হলো। ইফতি আর নূর পারে না খুশির চোটে সোফাতেই উড়াধুরা নিচে উঠতে। নিহাদ সবার খুশি দেখে মনে মনে বেশ শান্তি পেলেন। সাথী এইবার আরাবিকে ডেকে উঠল। আরাবি? আরাবি সাথীকে এখনো ভয় পায়, তাই সাথীর ডাকে কেঁপে উঠল। মনের অজান্তেই পাশে রাখা জায়ানের হাত খামছে ধরল। কাপা কাপা গলায় বলে ওঠে, জি আন্টি। তোমার আম্মুকে ফোন দেও, তার সাথে আজ আমি কথা বলবো। আরাবি সাথীর কথায় কি বলবে ভেবে পেল না। দুরু দুরু বুক নিয়ে ওর মায়ের কাছে ফোন লাগায়। ওর মা ফোন রিসিভ করতেই বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।